জজের চেয়ারে যেখানে রফিক চৌধুরী থাকার কথা সেখানে উনি দোষী হয়ে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে আছেন। এটা ওনার জন্য অনেক লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায়। যদিও উনি যে অপরাধ করেছে তার জন্য ওনাকে এখানে থাকাটাই স্বাভাবিক। ইরা তো তাকিয়ে আছে আকাশের দিকে, চোখ দিয়ে ইরার পানি পড়তে থাকে, কেননা নিজের বাবাকে যে বাঁচাবে সেটাও মুখ ফুটে বলতে পারছে না। তার কারণ আর ওদের সম্পর্কে জানতে হলে আপনাকে কয়েকটা মাস আগের কাহিনীগুলো জানতে হবে, তাহলে সবটা বুঝতে পারবেন। পূর্বে বাবা, আমি ভার্সিটিতে গেলাম। কিন্তু আজকে তো ভার্সিটি অফ করা। কি বলো? আমি তো জানতাম না। গতকালই তো আমি কোর্টে বলে দিয়েছি আজকে সব কিছু অফ থাকবে। কিন্তু কি কারণে আব্বু? এসব তোকে এখন বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তৈরি যখন হয়ে গেছি তখন ঘুরে আসি। তাছাড়া আমি তো ওখানে আর একা থাকবো না, বান্ধবীরাও থাকবে। ঠিক আছে, তবে একটু সাবধানে থাকবে, কেননা অনেকেই তোমার উপর হামলা করবে। আমার উপরে কেন হামলা করবে? তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে? আমি জর্জ রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। কিন্তু আমার কেন ক্ষতি করবে লোকেরা? কোর্টে আমাকে অনেক সময় অনেক লোকের বিরুদ্ধে রায় দিতে হয়। অনেক অপরাধী থাকে ওইখানে। ওদের লোকেরা তো আমার ক্ষতি করার জন্য সারাক্ষণ পিছনে লেগেই থাকে। এখন এইসবের জন্য আমাকে কষ্ট করতে হবে, তাই তো? কষ্ট না, তোকে শুধু একটুই সেসবভাবে চলতে হবে। আচ্ছা, আমি সাবধানে থাকবো। এই বলে ইরা তো চলে যায়। অন্যদিকে জজের বাসায় কাজ করে রহিম ওনার কাছে আসে। স্যার, একটা কথা বলতে চেয়েছি, যদি রাখতেন। কি কথা বলো? স্যার, আমাকে একটু দেশে যেতে হবে। হঠাৎ দেশে কেন? আমার বোনটাকে বিয়ে দিব। ওর জন্য বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসে দেখে গেছে, সেই জন্য ওর বিয়ে দিয়ে ফিরতে চাই। তা কতদিন ছুটি লাগবে তোর? এই তো স্যার, 1 মাসের মতো তো লাগবেই। 1 মাস? যদি তুই বাইরে থাকিস তাহলে তোর কাজগুলো করবে কে? সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার একজন পরিচিত ছেলে আছে, ওকে রেখে যাব। আমি যতদিন না আসব ওই আমার কাজগুলো করবে। আমি ওকে সবটা বুঝিয়ে দিব, কিভাবে কি কি করতে হবে না হবে। সেটা ভালো হবে। দরকার পড়লে ওকে 2-3 দিন রেখে একটু বুঝিয়ে দিয়ে তারপর না হয় যাবি। ঠিক আছে স্যার। রফিক চৌধুরী গাড়ি নিয়ে কোর্টে যেতে থাকে। অন্যদিকে রহিম কাজের কথা বলে বের হয় বাড়ির বাহিরে। বাহিরে এসে একটা চায়ের দোকানের পাশে বেঞ্চে বসে পড়ে। আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করেছি। আমার পরিবারের কোনো ক্ষতি হবে না তো? তোর পরিবারের কোনো ক্ষতি করব না। যদি তুই তোর কথা রাখিস তাহলে ওদের কোনো ক্ষতি করব না। তাছাড়াও আমাদের মেইন টার্গেট হচ্ছে রাফিক চৌধুরী, সেজন্য তোর সাহায্য নেওয়া। কেননা তোকে যদি সরাসরি বলতাম তুই তো রাজি হতি না, সেটা আমরা জানি। এটা তো হওয়ারই কথা। এই জন্যই তো এই কাজটা করেছি। স্যার, আমার পরিবারের সবাই ঠিক আছে তো? বললাম না ওদের কিছুই হয়নি, ওরা একদম সুস্থ আছে। তুই শুধু 1 মাসে নিজের পরিবারের কাছে থাকবি। 1 মাসের জন্য তোকে 30,000 টাকা দিলাম। এই টাকা দিয়ে তোর 1 মাস আরামসে কেটে যাবে। স্যার, এতগুলো টাকা তো আমি কখনো একসাথে হাতেও ধরতে পারিনি। সেজন্যই তো দিলাম। তোকে যেভাবে বলছি তুই সেভাবেই কাজ করবি। চিন্তা করবেন না, আপনারা যেভাবে বলেছেন সেভাবে কাজ করব। আজ তাহলে আমি আসি স্যার। ঠিক আছে, যাও তাহলে। রহিম যাওয়ার পরে আবিরও চলে যায়। এইদিকে ইরা তো ভার্সিটিতে এসে ওর বান্ধবীদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কখন যে বিকেল হয়ে যায় তার কোনো খবরও নেই। একটু পরেই আজকে আমাকে উঠতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? কিছু করার নেই, যেতে তো হবেই। আচ্ছা, পরে কথা বলবো, তোরা চলে যাস। ওখান থেকে উঠে তাড়াতাড়ি করে বের হতে যাবে তখনই গেটের সামনে এসে ধাক্কা লাগে কারো বাইকের সাথে। যদিও সময় মতো ব্রেক ধরেছে, সেই জন্য অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। এইদিকে ইরা তো রেগে যায়। এই যে মিস্টার, চোখে কি কম দেখেন? আপনাকে দেখার পরে তো আমি আর ঠিক মতো অন্য কিছু দেখতেই পাচ্ছি না। ফ্ল্যাট করছেন আমার সাথে? ভেবেছেন একটা সুন্দরী আর কিউট মেয়ে যাচ্ছে, তাকে যদি একটু পটিয়ে নিতে পারি তাহলে তো ক্ষতি হয় না। আপনি তো দেখি সবই বুঝেন আর জানেন। তা আমি না হয় চোখে দেখি না, কিন্তু আপনি কি এত বড় বাইক চোখে দেখেননি?
আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, সেই জন্য খেয়াল করিনি। তা আপনি নিজেও তো হেলমেট পরে আছেন। বাইক চালানোর সময় হেলমেট পরতে হয়, তা কি জানেন না? সবই জানি আমি। এত কালো হেলমেট, সের জন্য রাস্তা মনে হয় ঠিকমতো দেখতে পাচ্ছেন না। হেলমেট খুলে কথা বলেন। আমি যাকে তাকে আমার মুখ দেখাই না। কি এত বড় অপমান! আপনি তো মানুষটা আজব, মেয়ে হয়ে একটা ছেলের মুখ দেখার জন্য পাগল হয়ে গেলেন। মুখ এই জন্য দেখতে চেয়েছি, যেন কখনো রাস্তায় দেখলে তোকে আমার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারি। আমাকে অ্যাক্সিডেন্ট করে ছেলে কেন যেতে চান? আমার বাবা একজন জজ, উনি থাকতে আমাকে পুলিশের জেলে নেবে? তা কিভাবে ভাবলেন? ও তাই নাকি? তাহলে বাবার কর্মের জন্য মানুষদের এভাবে শায়েস্তা করেন? তোমাদের মতো কিছু কিছু ছেলেকে তো শায়েস্তা করতে হয়। চলি তাহলে, প্রতিদিন তো দেখা হবেই। তাহলে এখন আর ঝগড়া করে কি লাভ? প্রতিদিন দেখাবে মানে? আমি তো ভার্সিটিতে প্রতিদিন আসিও না, তাহলে আমার সাথে দেখা হবে কি করে ওর? তবে ছেলেটা অনেক জোশ ছিল, শুধু মুখটা দেখতে পারলে আরও ভালো হতো। কথাগুলো বলতে বলতে চলে আসে ওর বাসায়। দুদিন পরে রহিম বের হয়ে একটা ছেলেকে নিয়ে জজের বাসায় ঢোকে। রহিম তো রফিক চৌধুরীকে ডাকতে ভিতরে চলে যায়। তখন রহিমের সাথে থাকা ছেলেটি দরজা দিয়ে ভিতরে ঢুকবে, তখনই ইরার সাথে একটা ধাক্কা খায়। ইরা পড়ে যেতে থাকে, সেই সময় হাত দিয়ে ধরে ইরাকে টেনে তোলে। এতে ইরা ওই ছেলেটির বুকে এসে পড়ে। ছেলেটি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরা তো রেগে একাকার, সেই দিকে কোনো খেয়ালও নেই ছেলেটির। এদিকে ইরা দূরে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। তখনই ওখানে রফিক চৌধুরী আর রহিম চলে আসে। স্যার, ওর কথায় আপনাকে বলেছি, ও অনেক ভদ্র, কথায় কাজে কোনো অমিল পাবেন না। যেভাবে যেভাবে বলবেন ঠিক সেভাবে কাজ করে যাবে। তাহলে 2-3 দিন তোর সাথে রেখে ওকে কাজগুলো বুঝিয়ে দে, কিভাবে কি করতে হবে। আমি কোর্টে গেলাম। রফিক চৌধুরীর কথা শেষ করে বের হতে যাবে, তখনই ইরা ওনাকে প্রশ্ন করে, আব্বু, এই ছেলেটাকে? রহিম, এই ছেলেটাকে এখানে কাজ করবে মানে? ইরা, তোকে যে বলাই হয়নি, রহিমের বোনের বিয়ের জন্য ছেলেরা দেখতে আসছে, সেজন্য ও গ্রামে যাবে, যেন ছেলেদের সম্পর্ক খোঁজ খবর নিয়ে বোনের বিয়ে দিতে পারে। তাছাড়া রহিম বিয়ের দিন তারিখ ঠিক হলে জানিয়ে দিও, আমি বিয়ের খরচের জন্য টাকা পাঠিয়ে দিব। তাহলে তো আমার অনেক উপকার হয় স্যার। আব্বু, তাই বলে তুমি একটা অচেনা অচেনা ছেলেকে এই বাসায় রাখবে? তাছাড়া তোমার কোন দিক দিয়ে এই ছেলেকে চাকর মনে হয়? কেন রে? ও পোশাক দেখে তো তেমনই বোঝাই। পোশাক তো ঠিক আছে, কিন্তু ওর বডি আর মাসাল দেখো, দেখে মনে হচ্ছে প্রতিদিন জিম করে। না না ম্যাডাম, আপনি কিন্তু ভুল করছেন। আমি গ্রামে মাটি কাটা ইটের ভাটায় কাজ করেছি, সেজন্য মাটি আর ইট হাতে দিলে তুলতে তুলতে বডি এরকম হয়ে গেল। বাহ, ছেলেরা লক্ষ টাকা দিয়েও বডি বানাতে পারে না, আর তুই এই কাজগুলো করে বডি বানিয়ে নিয়েছিস? কে কখন কিভাবে কি হয়ে যায় তা তো আমরা বলতে পারি না। কথা তো ভালোই বলতে পারিস। এবার কাজগুলো বুঝে নিয়ে করা শুরু কর। ম্যাডাম, আমি ওকে বুঝিয়ে দিব। এইদিকে রহিম আকাশকে বুঝিয়ে দিতে থাকে কখন কোন কাজ করতে হবে। সবটা দুদিন রেখে বুঝিয়ে দেয়। পরের দিন রহিম যাওয়ার সময়, তাহলে যেভাবে বলেছি সেভাবে কাজ করিও। কোনো চিন্তা করবেন না, সব কাজ একদম ভালোভাবেই করব। চলি তাহলে। রহিম তো বাকিদের থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে আসে। বাজার শেষ করে বাসায় ফিরে আসে 8টায়। এই নিন বাজার। আচ্ছা, তুমি তাহলে নাস্তা করে বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকো। আমি কি উপরে বসে খাবো নাকি নাস্তা আমার রুমে নিয়ে খাবো? এখানেই খাও, সমস্যা নেই। ইরার মায়ের কথায় ড্রয়িং রুমের টেবিলে বসে নাস্তা করতে থাকে, তারপর টুকটাক কাজ করতে থাকে। এদিকে 9টা বাজে। ইরা ঘুম থেকে উঠে গোসলে চলে যায়, তবে পানি ঠান্ডা ছিল, সেজন্য ওর মাকে গরম পানি করতে বলে। উনি তা শোনার পরে, তোর ওয়াশরুমে হিটার চালু করলেই তো পারিস। তুই গরম পানি করে ওই নতুন ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি। 15 মিনিট পরে ইরার মা আকাশকে ডেকে পাঠায়, তারপর গরম পানি ওর কাছে দেয়। এইগুলো ইরা রুমে দিয়ে আসো। রহিম ভাই তো এই পানি নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলেনি, আর উনি তো
নিয়েও যেত না। আসলে সবেমাত্র শীতকাল গেল, কিন্তু শীতকালে ওই হিটার ব্যবহার করে গোসল করতো, কিন্তু আজকে কেন জানি পানি গরম করতে বললো, সেজন্য তোমাকে নিয়ে যেতে বলেছি। আসলে আমার হাতে কাজ, নয়তো আমি যেতাম। আচ্ছা দিন, আমি নিয়ে যাচ্ছি। বালতি নিয়ে ইরা রুমে আসে, কিন্তু রুমে কাউকে দেখতে পায়নি। এদিকে ওয়াশরুমে দরজা খোলা, সেই জন্য পানি নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে যায়। এদিকে ইরা ভেতরেই ছিল, আকাশকে দেখে চিৎকার করে ওঠে। তখনই আকাশ ইরার মুখ চেপে ধরে। এত জোরে চিৎকার করছেন কেন? ইরা তো হাত সরানোর জন্য একটু ঝাপটা ঝাপটি করে, তখনই হয়ে যায় সর্বনাশ। ইরা ইশারায় হাত সরাতে বলে, তখনই হাতটা সরিয়ে নেয়। এবার ইরার দিকে তাকিয়ে আকাশ নিজে ওর চোখে হাত দিয়ে দেয়। বিশ্বাস করুন, আমি কিছু দেখিনি। এই বলে দৌড়ে বেরিয়ে পড়ে। সে সময় ইরাও নিজেকে ঢেকে নেয়। তারপর কিছু না বলে গোসল করে রেডি হয়ে নাস্তা করার জন্য নিচে নামে। তখনই আবার আকাশ ইরার সামনে নাস্তা এনে দেয়। ম্যাডাম, নাস্তা করুন। তুই আবারও আমার সামনে? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। তুই ইচ্ছে করেই ভিতরে এসেছিস। দরজা তো খোলা ছিল, তাছাড়া কেউ দরজা ওভাবে খোলা রাখে কি? চুপ কর, আমারই ভুল হয়েছে। ফার্স্ট টাইম আমি কাউকে দিয়ে পানি আনিয়েছি, আর প্রথমবারই আমার। তবে বিশ্বাস করুন, আমি কাউকে আপনার তিলের ব্যাপারে বলবো না। মার খাবি কিন্তু এখন। আচ্ছা, আমি চুপ গেলাম। আমার চোখের সামনে তুই আসবি না। তোকে দেখলে আমার এখন মাটি নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। আমি তো কিছুই করিনি। সবসময় করতে হয় না, দেখলেই হয়ে যায়। তোর সামনে আসতেও এখন আমার লজ্জায় পড়তে হচ্ছে। আচ্ছা, আমি মুখটা ঢেকে রাখবো, তাহলে কি চলবে? এখন যা আমার সামনে থেকে। আকাশ তো মিটমিট করে হেসে চলে আসে ওখান থেকে। আকাশের এমন হাসি দেখে ইরা তো অনেক বেশি রেগে যায়। এইদিকে ওখান থেকে চলে আসে রফিক চৌধুরী রুমের পাশে। ওখানে এসে শুনতে থাকে উনি কি বলে বা করে। এইদিকে রফিক চৌধুরী, তোমাদের যেভাবে বলবো সেভাবে কাজটা করবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে সব কিছু। তা আমি যা চেয়েছি তা কখন পাবো? আপনি যে অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, সে অ্যাকাউন্টে টাকা তো পাঠিয়ে দিয়েছি, আপনি একটু চেক করে দেখবেন। করতেছি। তবে যেভাবে বলেছি সেভাবে কিন্তু সাক্ষীগুলো সাজাবে তুমি। কোনো চিন্তা করবেন না, সেভাবেই সবটা করে রাখবো। ঠিক আছে, আমি একটু পরে আসবো, তখন দেখে নিব বাকিটা। এইদিকে আকাশ ওনার কথাগুলো শুনে তারপর ওর রুমে এসে কাউকে কল করে। আকাশ, বলো, কোনো খবর পেয়েছো? আজকে কি কোর্টে কোনো কেস আছে? কেস বলতে একটা রেপ কেসের মামলা শুনানি হবে, কিন্তু কেন বলতো? এখানে রফিক চৌধুরী তো টাকা খেয়ে রায় তো ছেলের পক্ষে দেবে। কি বলো, এখন তাহলে উপায়? ওই ছেলের পক্ষে কেউ কি সাক্ষী দেবে? তাদের খোঁজ নিয়ে ওদের আটকে রাখেন, তাহলে সাক্ষী না থাকলে ছেলেটাকে আর বাঁচাতে পারবে না। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। এনারা তো ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আকাশ এবার বসে আছে ওর রুমে। তখন একটা পুলিশ এসে, এই স্যার, তোকে ডাকছেন। ওনাকে বলেন আমি আসছি। পুলিশ অফিসার এইভাবে বলাতে আকাশ তো একটু ভয়ে আছে, কেননা উনি কিছু বুঝে গেল কিনা এইভাবেই ভয়ে আছে। একটু পরে রুমে আসা মাত্রই, আকাশ, একটু আগে তুমি কোথায় ছিলে? একটু আগে বলতে কতক্ষণ আগে? এই তো 30 মিনিট আগে। আমি তো তখন ছোট ম্যামকে নাস্তা দিচ্ছিলাম। ওনাকে নাস্তা দিয়ে তারপর আমি রুমে এসেছি। কিছু কি হয়েছে? এরা এরকম মন মরা হয়েছে কেন? তুমি ওকে কিছু বলেছো কি? বিশ্বাস করুন স্যার, আমি কিছুই বলিনি। হয়তো উনি অন্য কারণে মন মরা হয়ে আছে। আমার জুতো জোড়া মুছে দে, আমি বের হব। এখনই দিচ্ছি। জুতো পরিষ্কার করে দিলে রফিক চৌধুরী বেরিয়ে কোর্টে চলে আসে। কিছুক্ষণ পরে কোর্টের কার্যক্রম শুরু হতে থাকে। এদিকে ছেলেটার পক্ষে যতগুলো সাক্ষী ছিল কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য, সাক্ষী কোথায় আপনাদের? আমার সাক্ষী তো চলে আসার কথা, কিন্তু তাও কেন যে আসছে না। তাহলে এই কেস আজকের জন্য বন্ধ করা হলো। স্যার, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? এই কেস এমনিতেও 10 দিন ধরে চলতেছে। ওনার কাছে কোনো সাক্ষী নেই। উনি বারবার কেস ঘুরিয়ে নিয়ে ছেলেটাকে বাঁচাতে চাইছে। জজ সাহেব, আপনার মুখের ওপরে কথা বলার সাহস পায় কি করে? আপনি চুপ করুন, এখানে আপনার কথা বলার কোনো অনুমতি নেই। তাছাড়া আপনার ছেলে একটা মেয়েকে নষ্ট করছে।
শাস্তি তোকে পেতেই হবে। তাছাড়া জজ সাহেব, আমার সব সাক্ষী তো আপনি দেখলেন। যদি ওনার কাছে সাক্ষী থাকতো তাহলে তো আরও আগে চলে আসার কথা। হয়তো ওনারা কোনো বিপদে বা জ্যামে আটকে গেছে। আমি আরও একটা দিন সময় চেয়ে নিচ্ছি আপনার কাছে। এই কেসের শুনানি কাল জানানো হবে। স্যার, আপনি কিন্তু ওদের পক্ষ হয়ে কেস এভাবে তারিখ ঘোরাতে পারেন না। তুমি জানো তুমি কাকে কি বলছো? আমি জানি আমি কাকে কি বলেছি, আর আপনিও জানেন এই কেসের শুনানি এভাবে সাক্ষী কারণে ঝুলিয়ে রাখতে পারেন না। তাছাড়া এই কেসের 90% আমার দিকে, বাকি 10%-এর জন্য এমনটা আপনি করতে পারেন না। ওনার কথা শুনে এবার বাকি উকিলরাও জোর গলায় কথা বলা শুরু করে। এবার রফিক চৌধুরী তো মুশকিলে পড়ে যায়, কেননা যদি এখন উনি কোনো অ্যাকশন না নেয় তাহলে সবাই অনেক কিছু বুঝে যাবে। সেজন্য উনি চেয়ারে বসে রায় দিয়ে দেয়। রিয়াজ চৌধুরীর ছেলেকে দোষী মেনে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হলো। এবার রিয়াজের ছেলে তো এবার কেঁদেই দেয়। এইদিকে বাকি উকিলরাও খুশি হয়, তবে রফিক চৌধুরী রিয়াজের মুখের দিকে তাকিয়ে তো কিছুটা নার্ভাস হয়ে আছে। এইদিকে সব কার্যক্রম আবার আগের মতো হয়ে যায়। বিকেলবেলায় রিয়াজ রফিক চৌধুরীর রুমে আসে। আপনাকে আমি এতগুলো টাকা কি এমনি এমনি দিলাম? আপনি কি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? টাকা নেওয়ার সময় কি মনে ছিল না এই কথাটা? সাক্ষী আনার কথা ছিল আপনার। আমি সাক্ষীর কথা শোনার পরে আপনার পক্ষে রায় দিব কথা ছিল, কিন্তু আপনি কি করলে বলেন? সাক্ষী নিয়ে আসতে পারলেন না। আমি একটা দিন সময় বাড়াতে চেয়েছি, কিন্তু বাকি উকিলের জন্য তো সেটাও পারিনি। কিন্তু সাক্ষীগুলো গেল কোথায়? আপনার উকিলের সাথে কথা বলুন, উনি হয়তো কিছু একটা জানাবে। উকিল তো কিছুই জানে না বলতেছে। সে তো সাক্ষী ঠিক ওই করলো। তার উপর আমি নিজে কথা বলেছি তাদের সাথে। ওদের আজকে কোর্টে আসার কথা, কিন্তু ওরা কেন আসলো না সেটাই আমি বুঝতেছি না। ওদের কল করুন। নাম্বার তো উকিলের কাছে। তাহলে আপনারই নিজেদের মধ্যে কথা বলে দেখুন। দেখুন, আমি তো এমনিতেই আর কম করিনি, কিন্তু এখন আপনাদের সাক্ষীর কারণে এরকম হয়ে থাকলে আমার তো কোনো কিছুই করার নেই। এখন আপনি আসতে পারেন, নয়তো এখন যদি কেউ আমাদের একসাথে দেখে ফেলে তাহলে কিন্তু আমি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাব। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। অন্যদিকে আপনারা তো জানেন সাক্ষীগুলো কোথায় আছে। আসলে ওদের একটা জায়গায় রাখা হয়েছে। তারপরে আবিরকে কল দিয়ে, আবির, ওদের এবার ছেড়ে দাও। শিওর ছেড়ে দেব? ছেড়ে দাও। ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি। স্যারের সাথে কথা বলে ছেড়ে দেয় ওদের গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর ওরা উকিলের কাছে কল দিয়ে সব ঘটনা বলতে থাকে। উকিল তারপর রিয়াজকে জানায়, আর রিয়াজ জানায় রফিক চৌধুরীকে। উনি ব্যাপারটা জানার পরে, ওদের কেউ কিডন্যাপ কেন করবে? ওরা যে সাক্ষী দিবে সেজন্য। কিন্তু ওরা যে সাক্ষী দেবে তা ওরা কিভাবে জানলো? ওরা যে সাক্ষী দিবে তা কিন্তু খাতায় রেজিস্ট্রেশন করা থাকে, সাথে ওদের নামও আর ঠিকানা। তাহলে কি ওখান থেকে কোনোভাবে কিছু হয়েছে? তেমনই হবে। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি। এখন হয়তো অনেকে বলবেন রফিক চৌধুরী আসলে কি চাইছে, কি হতে চলেছে, তা আপনারা কেউ বুঝতে পারছেন না। তবে আপনাদের বোঝার সুবিধার্থে একটা কথা বলি। রফিক চৌধুরী একজন জজ, এর বাইরে অনেক দুর্নীতি করে। টাকার জন্য উনি কেসের রায়ও পাল্টে দেয়। এটাই ওনার মূল পেশা। উনি সবটা গুছিয়ে চলে আসে বাসায়। এদিকে ওনার মন খারাপ দেখে, বাবা, তোমার মন খারাপ কেন? আর বলিস না, করতে যাই একরকম আর হয়ে যায় আর এক রকম। তা তোর মা কোথায়? মা তো একটু বাইরে গেছে। তাহলে আকাশকে ডেকে দে একটু। ও তো মায়ের সাথে বেরিয়ে গেছে। কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। ব্যাগটা আমার রুমে রেখে আয়, আর নাস্তা খেতে দাও আমাকে। আগে তোমাকে নাস্তা দেই, তুমি নাস্তা খেতে খেতে আমি ব্যাগ রেখে আসবো। ঠিক আছে। এদিকে ইরার মা কিছু বাজার করতে থাকে, মানে মশলার আইটেম। কেননা উনি রান্না করে তো, সেই জন্য মশলার জিনিসগুলো নিজের হাতে উনিই করে থাকে। আকাশ, এইগুলো নাও আর আমার সাথে চলো বাসায়। আমার হাতে দিন এগুলো। ওনারা গাড়িতে এসে বসে। আকাশও গাড়ি ড্রাইভ করতে থাকে। তখনই, ম্যাডাম, একটা কথা বলবো কি? কি কথা বলো? আপনার স্বামী এরকম কেন? এরকম মানে কি রকম? আমি কিছু জায়গায় শুনেছি উনি নাকি ঘুষ খায় লোকের থেকে।
আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। তা তুই কার থেকে শুনেছিস? যখন আমি বাজার করতে যাই তখন অনেকে বলে, কি বলে? এই যে জজের বাড়িতে এত দামি দামি জিনিস নেই, এতগুলো টাকা আসে কিভাবে, কে দেয়, ঘুষ না খেলে নাকি এতগুলো টাকা রোজগার করা যায় না, এইসব বলে আর কি। কি বলিস? রহিম তো কখনো কিছু বলেনি আমাকে এই নিয়ে। হয়তো উনি ভয়ে বলেনি, ভেবেছে যদি আপনাকে বলে আপনি কি না কি ভাববেন, হয়তো এই ভেবে বলেনি। তাহলে তোর মনে হয় অনেক সাহস। এখন যদি আমি আমার হাজবেন্ডকে এইসব কথা বলে দেই? ম্যাডাম, আমার চাকরিটা এভাবে খেয়ে দেবেন না। আমাকে লোকে যা বললো আমি তো আপনাকে সেগুলোই বলেছি। তাছাড়া আপনি চাইলে তো স্যার সত্যি সত্যি ঘুষ খাই কিনা তা তো দেখতে পারেন। তোর কথায় আমি আমার হাজবেন্ডকে সন্দেহ করব নাকি? সন্দেহ করতে তো বলিনি, শুধু একটু যাচাই করে দেখবেন। যাচাই করে যদি কোনো কিছু না পাই তখন? তখন যারা আমাকে এই কথাগুলো বলেছে তাদের আমি একটা শিক্ষা দিতে পারবো। কারণ ওরা যখন বলেছে তখন আগে ওই দিকটা থেকে শিওর হয়ে নেই, তারপর ওদের মজা বোঝাবো। বাহ, তুই তো অনেক বুদ্ধিমান ছেলে দেখতেছি। আমি যে কি তা আপনারা এখনো কেউই কিছু জানেন না। যখন জানবেন তখন কিভাবে আপনাদের চোখের পানি মুছে দেব তাই ভাবছি। কিছু বললি? বাসায় চলে এসেছি। এরপর ওনারা দুজনে নেমে যে যার মতো করে চলে যায়। অন্যদিকে আকাশের কাজে লেগে পড়ে। পরের দিন সকালবেলায় আকাশ, কিছু কি জানতে পেরেছো? আমি এটা শিওর উনি দুর্নীতি করে, কিন্তু সে টাকাগুলো ওনার ব্যাংক অ্যাকাউন্টে আছে নাকি উনি অন্য কোনো অ্যাকাউন্টে রাখে সেটা বলা মুশকিল। তা ওনার বউ আর মেয়ের অ্যাকাউন্ট চেক করো। ওনার বউয়ের অ্যাকাউন্টে 4-5 লাখের মতো আছে, আর ওনার মেয়ের একটা ডেবিট কার্ড আছে, যেটা তাও প্রতি মাসে 20,000 টাকা খরচ করতে পারবে। কিন্তু রফিক চৌধুরী থেকে ওনার অ্যাকাউন্ট কিভাবে নেব? আমাকে কয়েকটা দিন সময় দিলেই সবটা জানতে পারবো। ঠিক আছে, তাই না হয় দিলাম, তবে সাবধানে থাকিও। ঠিক আছে। পরের দিন আকাশ ছাদে ওঠে সকালবেলা। তখন ওখানে ইরাকে দেখতে পায়, তাও ব্যায়াম করছে। এই প্রথম ইরাকে এরকম ড্রেসে দেখতে পেল। এইদিকে ইরা আকাশকে দেখে, ওই তুই কি কখনো ভালো হবি না? আমি আবার কি করেছি? আমার দিকে এইরকম ভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়েকে দেখছিস। আপনাকে তো সব রকম ভাবে দেখেছি, আজকে এরকম ভাবেও দেখে নিলাম। শালা লুচ্চু কোথাকার! আমাকে লুচু বলার আগে গেট আটকে রাখতে পারেন না? আমি ছাড়া সকালবেলায় ছাদে কারো আসার কোনো নিয়ম নেই। তাছাড়া আমার জন্য এখানে আলাদা করে রুম করা হয়েছে, যেন ব্যায়াম করার সময় আশেপাশে কোনো ছেলে ছাদ থেকে তাকিয়ে না দেখতে পারে। কিন্তু তুই তো। দেখুন, আমি যতবার আপনাকে উল্টো পাল্টা ভাবে দেখেছি সবটাই আপনার ঘাপলাতের কারণে। তোকে আমি বাসা থেকে বের করে দেব। তাহলে আমিও সবাইকে বলে দেব। কি বলবি? ওই যে তিলগুলোর কথা। আর এখন ওই চুপ কর শয়তান! যদি আর একবার এই কথা মুখ দিয়ে বের করেছিস তাহলে তোকে জানে মেরে দিব। তাহলে আমাকেও বাসা থেকে বের করে দেওয়ার কথাটা মুখেও আনবেন না। আমি যদি আপনাকে এভাবে দেখি সমস্যা আর কি হয়? কিছু মাস পরে তো এমনিতেই অভ্যস্ত হয়ে যাব। এখন থেকে প্র্যাকটিস করে নিই। মানে কি বলতে চাইছিস তুই? কিছু না, গেলাম আমি। ওখান থেকে নিচে নামে। এদিকে রফিক চৌধুরী গেল গোসলে, ওনার স্ত্রী রান্নাঘরে। সে সময় আকাশ রুমে ঢুকে ওনার মোবাইল চেক করে, তারপর কিছু মেসেজের ছবি তুলে নেয়। তারপর মোবাইলটা ওখানে রেখে বেরিয়ে পড়ে। তারপর ওর স্যারকে ছবিগুলো পাঠিয়ে দেয়। উনি ছবিগুলো দেখে আকাশকে কল দেয়। আকাশ, তুমি তো 80% কাজেই করে দিলে। এতে এতটা খুশি হওয়ার কিছু নেই। এখানে মাত্র 1 কোটি টাকা আছে। এই টাকা হিসেবে উনি যে কোনোভাবেই দিতে পারবে। সেটা কিভাবে? ওনার আত্মীয় অনেকে দেশের বাইরে থাকে, বলবে ওনারা টাকা পাঠিয়েছে। আগে ওনার দুর্নীতি আমাদের খুঁজতে হবে, তারপর আমরা এই টাকা নিয়ে প্রশ্ন করতে পারবো। সেজন্য আপাতত অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলস রেখে দিন, সাথে আরও তথ্য জোগাড় করতে থাকুন। তারপর কি করতে হবে তা বলে দেব। ঠিক আছে, আমি তাই করতেছি। তুমি ওই দিকটা দেখো কি করা যায়। জি স্যার, দেখতেছি। পরের দিন এরা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তখনই তানু কল দেয়। সে কল আকাশ রিসিভ করে নেয়। ওই কুত্তি, কই তুই?
আপনি কে? তার আগে এটা বল, তুই কে? ইরার ফোন তোর কাছে কেন? উনি রেডি হয়ে নিচে নাস্তা করতেছে, আমি ওনার ফোন নেওয়ার জন্য এসেছি। ইরার থেকে ফোন দিয়ে বল আমাকে যেন কল করে। ঠিক আছে, বলবো আমি। নিচে নেমে ইরার হাতে ফোন দেয়, সাথে তানুর ব্যাপারে সবটা বলতে থাকে। সবটা শুনে তানুর সাথে কথা বলে বেরিয়ে পড়ে। এদিকে আকাশ রফিক চৌধুরীর কাছে যায়। স্যার আসবো কি? কি ব্যাপার, তুমি এইখানে কেন? স্যার একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বলো? স্যার আমাকে একটু বের হতে হবে। কোথায় যাবে? আমি বাজারে যাব। ঠিক আছে, তা কতক্ষণ লাগবে তোর? 2-3 ঘন্টার মতো। অনেক কিছুই কিনতে হবে তো, খুচরো জিনিস খুঁজতে হবে। ঠিক আছে, যা তাহলে। ওখান থেকে বের হয়ে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে এসেই ইরাকে দেখতে পায়, তবে ইরাও আকাশকে দেখতে পায়। তবে ইরা আকাশকে মোটেও চিনতে পারছে না, কেননা ওদের বাড়ির আকাশ আর এই আকাশের মধ্যে অনেক পার্থক্য। এই কি, আপনি এখানে কেন? ভার্সিটি কি আপনার বা আপনার বাবার? আমার বাবা বা আমার কেন হতে যাবে? তাহলে আমার এখানে আসতে অসুবিধা কি? অসুবিধা নেই, তা হেলমেটটা সরাও তো। হেলমেট কেন সরাবো? আপনার মুখটা দেখার জন্য। আমার মুখে কি এমন আছে যে দেখতে হবে? দেখার অনেক কিছুই আছে, সবসময় কালো এগুলো পরে থাকেন। আপনি কি আর কোনো শার্ট নেই? কেন, আপনি কি কিনে দেবেন? দেখার অনেক কিছুই আছে, সবসময় কালো এগুলো কি পরে থাকেন? আপনার কি আর কোনো শার্ট নেই? তাহলে আর আমার মুখ দেখে আপনাদের কি কাজ? ওই তানু, ব্যাটার হাত ধর। তানু এসে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে। এতে আকাশের কিছু অস্বস্তি হতে থাকে। আকাশ জোর দিয়ে যে সরে যাবে সেটাও পাচ্ছে না, কেননা যদি কিছু করতে যায় তাহলে তানুর শরীরে হাত দিতে হবে। সেজন্য না চাইতেও কিছু করতে পারছে না। ইরা জলদি কর। এই কি করবেন আমার সাথে? তোমাকে এখন আমরা এখানে যা কিছু করব তার জন্য তুমি তো মুখ দেখাতে পারবে না। প্লিজ আমার সাথে উল্টোপাল্টা কিছু করবেন না। খিরে দাঁড়িয়ে আছিস কেন? ইরা আকাশের মাথা থেকে হেলমেট খুলে নেয়। আকাশের মুখটা দেখে ইরা তো চমকে ওঠে। এ কি, তুই এখানে? তুই কে কে চিনিস? ও তো আমার বাসার চাকর। কি বলছিস তুই? ওকে দেখে তো চাকর বলে মনে হচ্ছে না। ঠিকই তো, আমাকে দেখে কোন দিক দিয়ে আপনার চাকর বলে মনে হচ্ছে? আমার এগুলো 20,000 টাকার উপরে, হেলমেটের দাম 10,000। আর বাইকের কথা বাদই দিলাম, যদি চাকর হতাম তাহলে কি এত কিছু আমার কাছে থাকতো? উনি কিন্তু ঠিকই বলেছে, ওনাকে দেখে তো কোনো দিক দিয়ে চাকর বলে মনে হচ্ছে না। ঠিকই তো। আচ্ছা, আপনার বান্ধবীর মাথায় কোনো গন্ডগোল নেই তো? এই, আপনি কি আমাকে পাগল ভাবছেন? আমি তো এতক্ষণ ধরে ভাবিনি, তবে এখন ভাবতে হচ্ছে। আচ্ছা, আমি যে কাজে এসেছি সে কাজে যাই। আপনার এখানে কি কাজ? এখানে বাদাম বিক্রি করব হেঁটে হেঁটে, আপনি খাবেন? অসহ্য লোক একটা। এই বলে ইরা চলে যায়। এদিকে আকাশ ভার্সিটির পিছনে আসে। ওখানে আবিরের সাথে দেখা হয়। কি রে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়েছে। কিরকম? রফিক চৌধুরীর মেয়ের সাথে আবার ঝামেলা হয়েছে। অল্পের জন্য আমি ধরা খেয়ে যেতাম। ধরা তো খাসনি। না, তা কেন ডেকেছিস? এখানে আজকে রিয়াজ আসবে। রিয়াজ কেন আসবে? খবর তো পেয়েছি। আচ্ছা, তোকে যা বলার তুই তো নিজের চোখেই দেখতে পারবি। কতক্ষণ লাগবে? আমাকে তো ফিরতে হবে। আচ্ছা, তোকে কিছু কথা বলার আছে। কি কথা বল। রাফিক চৌধুরী মেয়েকে তোর কেমন লাগে? ওকে আমার অনেক ভালো লাগে। ওর বাবাকে শাস্তি দেওয়ার পরেই আমি ওনার মেয়েকে বিয়ে করব। তুই কি সিরিয়াস? ওই মেয়ের বাবা এত বড় অপরাধী আর তুই ওনার মেয়েকে বিয়ে করবি? অপরাধী ওর বাবা, ও না। তাছাড়া ওরা কেউই কিছু জানে না। একজনের অপরাধীর জন্য অন্য কাউকে শাস্তি দেওয়া তো সম্ভব না। আচ্ছা, ওরা চলে এসেছে। এদিকে রিয়াজ চলে আসে। এসে ওখানে থাকা কিছু ভার্সিটির ছেলের সাথে কথা বলতে থাকে। সব কথা আকাশ আবির দুজনেই শুনে নেয়। রিয়াজ ওনার কথা বলে চলে যায় ওখান থেকে। এইদিকে কিছু কি বুঝতে পারলি? বুঝতে পেরেছি। তবে এই রিয়াজকে এবার একটা শিক্ষা দিতে হবে। কিরকম আর কিভাবে? তুই অফিসে যা, আমিও বাসায় যাই। বেশি লেট হলে আবার সন্দেহ করবে।
আমি স্যারকে সবটা বলে দেব। ঠিক আছে, আমি যাই তাহলে। এরা দুইজন দুদিকে চলে যায়। অন্যদিকে ইরার সাথে আবারও দেখা হয়। এবার ইরা আরও রেগে যায়। তোকে যদি আমি আমার চোখের সামনে দেখি, তোকে আমি মেরেই ফেলবো। তাহলে এখনই মেরে ফেলেন। এখন কেন মারবো? পরে হয়তো সময় নাও হতে পারে। আপনাকে এত কিছু ভাবতে হবে না। ইরা চল এবার বাসায় যাই। চল তাহলে। এরা তো চলে যায়। অন্যদিকে আকাশের হয়ে আরেকজন সব বাজার করে নেয়। আকাশ শুধু নিজেকে কাজের ছেলের মতো পোশাক পরে নেয়। তারপর সে বাজার নিয়ে বাসায় ঢুকতে যাবে, তখনই ইরা এসে সামনে দাঁড়ায়। ওই কোথায় চললি তুই? কখন কোথায় ছিলাম? 30 মিনিট আগে। আমার হাতে যে বাজার আছে সেগুলো দেখে কি মনে হচ্ছে না আমি বাজার করে এসেছি? কিন্তু তুই এত তাড়াতাড়ি বাজার করলি কি করে? আমি সে 2 ঘন্টা ধরে বাজার করতেছি। সত্যি বলছিস তো? আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? লাভ তো আছেই তোর মধ্যে, নয়তো কেমনে কি আমি তো বুঝতেই পারছি না। এমনিতে গরমে বাজার করে আমার অবস্থা শেষ, আর আপনি বকবক করেই যাচ্ছেন। সরেন তো সামনে থেকে। কি তুই আমাকে? সামনে থেকে সরবেন নাকি আমি এটা মুখে ঢুকিয়ে দেব? কি মুখে ঢুকাবি? কথাটা বলে ইরা মুখ একটু হা করলেই একটা গাজর ইরার মুখে ঢুকিয়ে দেয়। এতে ইরা তো কোনো কথাই বলতে পারছে না। সেই সুযোগে আকাশ কেটে পড়ে ওখান থেকে। ইরা তো এবার আরও অনেক রেগে যায়। তোকে তো আমি খেয়ে নিব। এদিকে আকাশ বাজারগুলো রেখে ওর রুমে চলে আসে। এসে রেস্ট নিতে নিতে শুয়ে পড়ে। সন্ধ্যের দিকে ইরা আকাশের রুমে এসে ওর মুখে পানি মেরে দেয়। পানি মারলেন কেন? তোকে তো আমি দেখে নিব। তুই যদি পড়ে পড়ে ঘুমাস তাহলে কাজ কে করবে? কাজ তো শুরু হবে আরো পরে। আমার জন্য গরম পানি নিয়ে আসবি রুমে। গোসলের পানি নাকি অন্য কিছুর জন্য পানি লাগবে? অন্য কিছু বলতে? কিছু না, আনতেছি। কিছু মিনিট পরে গরম পানি নিয়ে রুমে আসে। এসে সেগুলো ইরার কাছে দেয়। এবার ইরা সে পানি নিয়ে, এইবার এই পানি দিয়ে আমার রুমটা পরিষ্কার কর। এটা তো আমার কাজ না। আমি জানি এটা তোর কাজ না, তাও তোকে এটা করতে হবে। যদি না করি? তাহলে এই বাসা থেকে বের করে দিব। এই বাসা থেকে বের করে দিল তো যে কাজে এসেছি সে কাজটা কখনোই করা হবে না। যে করে হোক কাজটা তো করতেই হবে। ওই কি ভাবছিস তুই? কই কিছু না তো, এখনই করে দিচ্ছি। আপনি রুমের বাইরে অপেক্ষা করুন। রুমের মধ্যে থাকা কোনো কিছুতেই হাত তো দূরের কথা, চোখেও দিবি না। না দেখতে পেলে পরিষ্কার করব কি করে? 2 মিনিট দাঁড়া, আমি সবটা ঠিক করে নিচ্ছি। 2 মিনিট পরে ইরা ওর জিনিসগুলো ঠিক করে নেয়। তারপর আকাশ গরম পানির সাথে কিছু কেমিক্যাল মিশিয়ে নেয়। তারপর রুমের ফ্লোর থেকে শুরু করে বাকি সবটা পরিষ্কার করতে থাকে। সাথে ইরাকে গালাগালি দিতে থাকে মনে মনে। আমি জানি তুই আমাকে অনেক গালাগালি দিচ্ছিস, কিন্তু আমাকে ওইভাবে দেখার শাস্তি তো তোকে পেতেই হবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এদিকে রফিক চৌধুরী বাসায় আসে। উনি বাসায় এসে সোফায় বসে পড়ে। তবে ওনার মুখে রয়েছে অনেক চিন্তার ভাব। তা দেখে, আবু কি হয়েছে তোমার? বারবার আমি কেসে হেরে যাচ্ছি। ও মা, তুমিও কি উকিল নাকি যে কেস হেরে যাবে? ওইগুলো তুই বুঝবি না। কিছু একটা তো ঘটে যাচ্ছে আমার এখানে, নয়তো এরকমটা আগে কখনো হয়নি। কি হয়নি? ও কিছু না, আমি রুমে গেলাম। এদিকে আকাশ সব কথা শুনে ফেলে। এবার কি করবে না করবে সবটা ভাবতে থাকে। সে কথাগুলো আবার ওর স্যারকে বলে। উনি সবটা শোনার পরে, তুমি তাহলে যত তাড়াতাড়ি পারো প্রমাণগুলো করো, তারপর আমরা একসাথে ব্যবস্থা নেব। ঠিক আছে। 2 দিন পরে রফিক চৌধুরী ওনার কেবিনে বসে আছে। তখন উনি রিয়াজের সাথে কিছু একটা ডিল করতে থাকে। এইদিকে ইরা তানুর সাথে ওর রুমে কথা বলতে থাকে। তখনই, তোর জন্য একটা সুখবর আছে। কীরকম? আগে বল, শোনার পর কোনো রিয়াক্ট করবি না। আচ্ছা বলো কি করতে হবে। ওই ছেলের নাম্বার তো পেয়েছি। কোন ছেলের? ভার্সিটিতে ওই ছেলেটার। তুই কি করে নিলি এইগুলো? আবিরের থেকে নিয়েছি। এই আবির ছেলেটাকে? আমার বয়ফ্রেন্ড আবির। ওরা তো বন্ধু হয়, সেজন্য আমি ওর কাছ থেকে নিয়েছি নাম্বার। তাহলে দে কথা বলি।
এদিকে ইরা কল দেয়। আচমকা কল আসাতে রিসিভ করে কথা বলতে থাকে। যদিও আকাশ এখনও জানে না এটাই যে ইরা ছিল। এভাবে কথা বলতে থাকে। অনেকটা সময়ের পরে ওদের কথা তো শেষ হয়। পরের দিন ইরা আকাশের সাথে দেখা করে। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? কোন ব্যাপার? ওই দিন এত রেগে গিয়েছেন আমার উপরে, আর আজকে এত ভালোবাসা, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার তো কিছু একটা আছে। কিরকম, তা কি বলা যাবে? তা বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি বলেন? 4-5 দিনে এত প্রেম? ব্যাপারটা তো সুবিধা মনে হচ্ছে না। তোমার কি মনে হয় মিথ্যে প্রেমের নাটক করতেছি? অনেকটা তো সেরকমই মনে হচ্ছে। কেননা 4-5 দিনে কি এমন ঘটনা হলো যে আমাকে ভালোবেসে ফেলেছেন, সেটাই তো বুঝতে পারছি না। তাহলে একটা কাজ করি, আমরা আজকেই বিয়ে করি, তারপর বাসরও করে ফেলি। এই যে তোমার ডাউট চলে যাবে। আরে আমি এগুলো বলতে চাইনি। তাহলে কোনগুলো বলতে চেয়েছো শুনি? তুমি নিজেও জানো 4-5 দিনের ব্যবধানে কাউকে ভালোবাসা যায় না। বললাম তো কারণ আছে অনেকগুলো। কি কি কারণ? সে কারণগুলো তোমাকে আমি বাসরাতেই বলবো। এটা আবার কেমন কথা? এটাই সেই কথা। যদি তোমার এত তাড়াতাড়ি জানতে ইচ্ছে হয় তাহলে বিয়ে করে বাসর ঘরে জেনে নাও, আর যদি পরে জানতে চাও তাহলে প্রেম করে পরে না হয় জেনে নিও। বুঝতেছি, বুঝছি না তোমার মাথায় কি চলছে, তবে আমিও এত সহজে ছেড়ে দেব না। কি ভাবছো এমন করে? তেমন কিছুই না, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। আগে দুজনে ঘুরবো, খাবো, তারপর যাব বাসায়। ঠিক আছে, চলো। ওরা ওই দিনটা অনেক বেশি করে আনন্দ করতে থাকে। তারপর ইরা আকাশের জন্য একটা ঘড়ি কিনে দেয়, সেটা নিজের হাতে পরিয়ে দেয়। ইরার এমনটা দেখে আকাশ ও ইরাকে একটা ডায়মন্ডের রিং কিনে দিয়ে হাতে পরিয়ে দেয়। এটা সবসময় আঙ্গুলে পড়ে থাকবে। তুমি কিন্তু এই ঘড়িটা মোটেও হাত থেকে খুলবে না। গোসলের সময়ও পড়ে থাকবে। থাকবে, কেননা এই ঘড়িতে পানি ঢুকবে না। রাতে ঘুমানোর সময় খুলে রেখে দিতে পারো। এখন চলো তোমাকে পৌঁছে দেই। আমি গাড়ি করে চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও। এদিকে ইরা ওর বাসায় আসার আগে আকাশ ওর ড্রেস চেঞ্জ করে এর আগেই বাসায় চলে আসে। বাসায় এসে দেখে আকাশ কাজ করছে। আকাশকে দেখে ইরা তো মিটমিট করে হাসতে থাকে। ম্যাডাম, আমাকে দেখে এভাবে হাসছেন কেন? এমনিতে হেসে ফেলি। এদিকে ইরার মা আকাশের দিকে তাকিয়ে, তা আকাশ, তুমি এতক্ষণ কোথায় ছিলে আর হাতে এত দামি ঘড়ি? খালাম্মা, আমি তো বাজার করতে গিয়েছি, আপনাকে তো বলেছিলাম আমি। ওখানে এই ঘড়িটা পছন্দ হলো, সেজন্য আমি কিনে নিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাজার করতে 5 ঘন্টা লাগে? এবার আকাশ কি বলবে? এইদিকে ইরা তো চুপ করে আছে, আকাশ কি উত্তর দেবে সেটা বলার অপেক্ষায় আছে। এদিকে আকাশ কিছু বলছে না দেখে, থাক আম্মু এসব কথা। বেচারা হয়তো ঘড়ি কিনতে গিয়ে লেট করে ফেলেছে, হয়তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছে। এমন কথা শুনে আকাশে তো ঢেকুর উঠে যায়। এতে ইরা পানি এগিয়ে দেয়। পানি খাওয়ার পরে কিছু বলতে যাবে, থাক, কিছু বলতে হবে না, তবে ঘড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আম্মু, আমি রুমে গেলাম, এখন আর খাবো না। ঠিক আছে। এখন হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারছেন না, কি থেকে কি হয়ে গেল তাই ভাবছেন। আসলে পুরো ব্যাপারটা একটু সিক্রেট হয়ে আছে। আপনারা ইরা আর আকাশের যখন বিয়ে হবে তখন এই সিক্রেট সম্পর্কে জানতে পারবেন। এর আগে কিছু কিছু সিক্রেট আপনাদের বলবো, নয়তো আপনারা বোরিং ফিল করবেন। এইদিকে রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। উফ আল্লাহ, বাঁচলাম অল্পের জন্য। কিন্তু এরা হঠাৎ এত ভালো হলো কি করে? নাকি আজকের ঘটনার জন্য? আচ্ছা, ও কোনোভাবে চিনতে পারেনি তো? তাছাড়া চিনবে কি করে? ওই আকাশ আর এই আকাশের মধ্যে তো অনেক পার্থক্য। আমি তো মুখটা ইচ্ছে করে হালকা কালো করে রাখি, গেঞ্জি আর লুঙ্গি ছাড়া তো কিছুই পরি না। আর ওই আকাশের সময় তো না, কোনোভাবেই চিনবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর ইরা আর আকাশ তো মোবাইলে কথা বলে ওদের সময় পার করে দেয়। ইরা তো প্রতিদিন আকাশকে ছবি পাঠাতে থাকে, আকাশ ওর কয়েকটা সপ্তাহ আগের ছবিগুলো পাঠাতে থাকে। এভাবে আরও 7 দিন কেটে যায়। ওদের প্রেম এখন অনেক গভীর পর্যন্ত চলে যায়। কয়েকটা দিন পরে ওরা বাইরে দেখা করে একটা পার্কে। কি ব্যাপার? কই, কি ব্যাপার? তোমার চেহারার সাথে আমার বাসায় কাজ করে একটা ছেলে, ওর সাথে অনেকটা মিলে যায়।
তবে তুমি সুন্দর আর কিছুটা কালো, কিন্তু হ্যান্ডসামও ও খ্যাত। পৃথিবীতে একই চেহারার তো অনেক রকম মানুষ আছে, সেটা তো তুমি জানোই। তা আমি জানি। তবে তুমি একটা কথা জানো কি? কি কথা বলো? আচ্ছা, তোমার কাছে তোমার বাবা ঠিক কেমন মানুষ? আমার কাছে আমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ। কিন্তু তুমি কি এটা জানো? কোনটার কথা বলতেছো? তোমার বাবা টাকার জন্য সবটা করতে পারে। আমি ঠিক বুঝলাম না তোমার কথা। এই ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। ইরা ভিডিওগুলো দেখতে থাকে। এদিকে আপনারা তো সবটা জানেন, সেজন্য নতুন করে আপনাদের আর নাই জানে। সবটা দেখার পরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তোমাকে তাও বিশ্বাস করতে হবে। এটা তো মিথ্যেও হতে পারে। মোটেও মিথ্যে না। দেখো আকাশ, তোমাকে আমি ভালোবাসি। এর মানে এই না তুমি আমার বাবার নামে যা খুশি বলবে তা আমি শুনবো। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। দেখো, আমি তোমার কথায় অনেক কষ্ট পেয়েছি। আমি চললাম বাসার দিকে। আরে আমার কথা তো শোনো। তোমার কোনো কথাই শুনবো না, চললাম আমি। এই বলে ইরা তো চলে যায়। অন্যদিকে আপনারাই বলুন আকাশের এখন কি করা উচিত। তবে আর যাই হোক, দেখা যাক সামনে কি হয়। একটু পরে ইরা হেঁটে হেঁটে আসতে থাকে। তখন পিছন থেকে কিছু ছেলে এসে ইরাকে উঠিয়ে নিয়ে যায়। এইদিকে 30 মিনিট পরে তোমরা কারা? আমাকে এখানে কেন তুলে আনলে? তোকে তুলে এনেছি একটু ফুর্তি করার জন্য। মানে কি বলতে চাইছিস? মানে হলো রাতে তোকে ভোগ করব। আহা, ছি, তোদের ঘরে কি? কিরে থেমে গেলি কেন? আমি এখন বলবো তোদের ঘরে কি মা বোন নেই? তখন তোমরা বলবে মা বোন আছে কিন্তু বউ নেই, সেজন্য আমাকে লাগবে। বাহ, তুই দেখি সব কিছু বুঝিস। ছোটবেলা থেকে আমি এইটুকু বুদ্ধিমতী। কিন্তু তুই কি জানিস তোর সাথে রাতে আমরা ঠিক কি কি করব? এরকম কথা শুনে ইরার তো এবার ভয় লাগছে, কেননা ওরা তো 5 জন, তার উপর ওদের দেখে অনেকটা হিংস্র লাগছে দেখতে। কিছুক্ষণ পরে তোরা কিন্তু ভুল করলি আমাকে এখানে এনে। তোরা জানিস না আমি কে আর কি করতে পারি তোদের। ওরে বাবা, এই মেয়ে তো দেখি পাওয়ার দেখাচ্ছে। যদি সাহস থাকে তাহলে আমাকে কল করতে দে, তাহলে আমি তোদের বুঝিয়ে দেব আমি কে। আচ্ছা শুনি, কে তুই? আমি জজ রফিক চৌধুরীর মেয়ে। রফিক চৌধুরী নাম শুনে ওরা হাসতে থাকে। এর কারণ আপনারা একটু পরেই জানতে পারবেন। এদিকে ওদের হাসি দেখে ইরা তো বুঝতে পারছে না কি হচ্ছে ওদের। আরে এটা নাকি ফরিক চৌধুরীর মেয়ে। কেন বিশ্বাস হচ্ছে না? মোটেও বিশ্বাস হচ্ছে না। দাঁড়া, আমি কল দিচ্ছি। আমাদের কাছে নাম্বার আছে, তবে তুই কিছু কথা শুনতে পারবি তোর বাবার সম্পর্কে। আবার সেগুলো শুনে কান্না করে দিও না সোনা। ওই তোরা কথা না বাড়িয়ে কল দে। ছেলেগুলো রফিক চৌধুরীকে কল করে। ফোনটা লাউডস্পিকারে ছিল। প্রতিটা কথা ইরা শুনতে পাচ্ছে। তবে কথাগুলো শুনে ইরা চোখ দিয়ে পানি পড়তে থাকে। ইরা তো এখন কেঁদে দেওয়ার মতো অবস্থা, কেননা যে বাবাকে নিয়ে এতটা গর্ব করত সে বাবাই এরকম কথা বলতে পারে সেটা ইরার জানা ছিল না। তা এবার বলো তোমার সাথে কি তাহলে শুরু করব? আর একটা সুযোগ কি দেবেন আমাকে? ও, তোর বয়ফ্রেন্ডকে কল দিবি? ঠিক আছে, কল দে, দেখি কি করতে পারে। ইরা আকাশকে কল দেয়। কল পেয়ে কথা বলতে থাকে। কথা শেষ করে ইরা বসে থাকে। 30 মিনিট পরে আকাশ বাইক নিয়ে আসে। এদিকে ইরা তো কেঁদেই চলেছে। এরা কারা? এরা কারা আমি তা জানি না, তুমি আমাকে বাঁচাও এদের হাত থেকে। ওই দেখ, ওই ছেলে একা নাকি আমাদের মারবে। হ্যাঁ, ও একাই মারবে। আচ্ছা, তোদের মেরে ফেলবো নাকি বাঁচিয়ে রাখবো এটা তোরাই ঠিক কর। তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? হুমকি দিচ্ছি না, তবে এখন যা হবে তার জন্য তোরা নিজেরাই দায়ী থাকবি। ওই তোরা ওকে এখানেই মেরে ফেল, জজ তো আমাদের পক্ষে থাকবেই। ওরা কার কথা বলছে? ও আমার বাবার কথা বলতেছে। তোমার বাবা ওদের পক্ষ হয়ে কেন কথা বলবে? কেননা ওর বাবা আমাদেরই লোক। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। উফ, তোমাকে তো বুঝতে হবে না, তোমাকে যে কাজে এনেছি সেই কাজটা করো। ঠিক আছে, তুমি একটু সাইডে যাও, আমি ওদের দেখছি। দেখো।
এরপর শুরু হলো মারামারি। অনেকটা সময়ের পরে ওই ছেলেগুলো মার খায়, তবে আকাশের বাম হাতে একটু কেটে গেছে, তবে ওই ছেলেগুলোকে প্রায় আধমরা করে ফেলেছে। ওদের বেঁচে রাখবো কি? ওদের মেরে ফেলো। সত্যি বলছো তো? সত্যি বলছি। ওদের 5 জনকে মেরে ফেলে। তারপর ইরা আকাশকে নিয়ে হসপিটাল আসে। ওখানে ডক্টর হাতে সেলাই করে দেয়। এরপর ওরা গাড়িতে বসে। তোমার কথাই সত্যি হলো আকাশ। কোন কথাটা বলো তো? আমার বাবা যে মোটেও ভালো না। উনি নিজের অজান্তেই অন্য মেয়ে ভেবে আমাকে কিভাবে কি করতে হবে সেগুলো বলে দেয়। আমি তো শুনেই কান্না করে দিয়েছিলাম। তাহলে তুমি বুঝতে পারলে? আমাকে মাফ করে দাও আকাশ, আমি তোমাকে ভুল বুঝেছি আকাশ। এটা তোমার পক্ষে স্বাভাবিক। কোনো মেয়েই তো হুট করে তার বাবার সম্পর্কে এত কিছু সহ্য করবে না, সেটা আমি বুঝতে পারি। সেজন্য মন খারাপ করতে হবে না। আমি তো বাসায় ফিরে বাবার সাথে কথা বলবো। ওর আগে আমি কি যে করব নিজেও জানি না। এরকমটা করো না। তোমার বাবার সাথে আগে যেমনভাবে কথা বলতে, ওনার সাথে এখনো তেমনইভাবে কথা বলো। ওনার মনে যদি হঠাৎ কষ্ট দাও তাহলে তো তোমার মাও সবটা বুঝে যাবে। তুমি আসলে ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চেয়েছি তোমার বাবার সাথে যেমনভাবে আগে কথা বলতে এখনো সেম ভাবেই কথা বলবে। ওনাকে বুঝতে দেবে না তুমি যে সবটা জানো। কিন্তু ওনার মুখ আমি যতবার দেখব ততই তো আমার ভয় কাজ করবে। কিছুই হবে না। আচ্ছা তুমি যাও, আমিও যাই আমার বাসায়। আচ্ছা, আমি নামিয়ে দেই তোমাকে। না থাক, আমি একা চলে যেতে পারবো। আচ্ছা যাও সাবধানে। এইদিকে ইরা ওর বাসায় আসে, অন্যদিকে আকাশও চলে আসে। ইরা তো বাসায় এসে ওর রুমে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশও আসে, তবে ওর হাতের ব্যান্ডেজ লুকিয়ে রাখে যেন অন্য কেউ না দেখে। একটু পরেই আকাশ কোথায় ছিল এতক্ষণ? স্যার বাইরে একটু কাজ ছিল, সেই কাজই করতে গিয়েছি। ও আচ্ছা, যাও তাহলে রুমে। এইদিকে আকাশ রুমে এসে শুয়ে আছে। ইরা রুমে এসে দেখে আকাশ ব্যথায় কষ্ট পাচ্ছে। সেই জন্য ওর পাশে এসে বসে। আচমকা ইরা পাশে এসে বসাতে আকাশ বরাবরই অবাক হয়। বাইরে থেকে তোমার আওয়াজ শুনতে পেয়েছি, সেই জন্য এসেছি দেখতে। আপনারা আবার সত্যি মনে করবেন না, আসলে ইরা ইচ্ছে করে এসেছে আকাশকে সাহায্য করার জন্য, যা আকাশকে বুঝতে দেবে না, সেই জন্য এই কথাটা বলে। কিন্তু আমি তো কোনো শব্দ করিনি। আমি তো শুনতে পেরেছি। তা তোমার হাতে কাটা গেল কি করে? আমি বাজারে গিয়েছিলাম, ওখানে কিছু লোক মিলে একটা মেয়েকে টিজ করছিল। আমি ওখানে এসে একটু কথা আর মারামারি করার সময় হাত কেটে গেছে। তা এখন তুমি নিজের হাতে খেতে পারবে তো? খেতে তো কষ্ট হবে, তাও খেয়ে নেব। আচ্ছা আমি খাইয়ে দেব। আপনি কেন খাইয়ে দেবেন? এমনভাবে বলতেছ মনে হয় তোমাকে বিষ খাইয়ে দেব। আমি তো তেমনটা বলিনি। তাহলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু ম্যাডাম আর স্যার দেখলে তো সমস্যা হয়ে যাবে। কিছুই হবে না। আচ্ছা তাহলে দিন খাইয়ে। আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ার সময় ইরা চোখ দুটো ভিজে যাচ্ছে চোখের পানিতে। কেন কাঁদছে অনেকে বুঝতে পেরেছেন, আবার অনেকে মোটেও বুঝতে পারেননি। যারা বুঝতে পারেননি তারা ধীরে ধীরে ঠিকই বুঝতে পারবেন। একটু পরে খাওয়ানো শেষ করে ইরা রুম থেকে চলে যায়। সকালবেলা রফিক চৌধুরী আকাশকে ডেকে পাঠায়। আকাশ, আকাশ কোথায় গেলি? জি স্যার বলুন। তোর হাতে ওটা কিসের দাগ? ওখানে কেটে গিয়েছিল। আমি বের হব, আমার জুতোগুলো পরিষ্কার করে দে তো। বাবা তুমি দেখছো না ওর হাতের অবস্থা খারাপ, তারপরেও তুমি ওকে এগুলো করতে বলছো? তাহলে এখন আমার জুতো পরিষ্কার করে অন্য কাউকে বলতেছি, সে পরিষ্কার করে দেবে। তাছাড়া তুমি আজকে এত তাড়াতাড়ি কোর্টে যাচ্ছ, ব্যাপারটা কি আব্বু? আমি কোর্টে যাচ্ছি না, একটা কেস আছে। গতকাল রাতে 5 জন লোক মারা গিয়েছে, ওদেরকে মেরে ফেলেছে। আমি ওই জায়গায় যাচ্ছি। তুমি তো দেখতেছি ওদের জন্য অনেক মায়া হচ্ছে। মায়া কেন হবে? এরা তো আমার দায়িত্ব। তুমি তো দেখতেছি ওদের জন্য তোমার অনেক মায়া হচ্ছে। কিছু কি বললি? যদি না বলে থাকিস তাহলে আমার জুতো ঠিক করার ব্যবস্থা কর। তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি, আর তুমি গিয়ে রেস্ট নাও এখন। ঠিক আছে।
এদিকে ইরার এমন ব্যবহার দেখে আকাশ তো অবাক হয়, সাথে রফিক চৌধুরী নিজেও। কিছুক্ষণের মধ্যে অন্য কাউকে দিয়ে জুতো পরিষ্কার করিয়ে নিয়ে রফিক চৌধুরী চলে যায়। উনি যাওয়ার পরে ইরা আকাশকে কল দেয়। কল দিয়ে ওরা কথা বলতে থাকে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। কিছুক্ষণ পরে রফিক চৌধুরী ওই জায়গায় আসে। কি হয়েছে? এদের কিভাবে মারলো তা কি জানো? স্যার, ওদের তো শুধু হাত আর পা দিয়েই মেরেছি, কোনো অস্ত্র বা অন্য কিছু ইউজ করা হয়নি। কোনো এভিডেন্স কি আছে? এখানে এদের 5 জনের বাইরে আরও একজন রক্ত পাওয়া গেছে। এভাবে এটা কার রক্ত রিপোর্ট করার পর বলতে পারবো। তাহলে যাই করো ভেবেচিন্তে করবে। জি স্যার, করব। কিন্তু স্যার, ওনার কি আপনার পরিচিত? হঠাৎ এই প্রশ্ন কেন করছো? না স্যার, মনে হলো আর কি। যে কাজটা করতে বলছি তা করো। জি স্যার, করব। এদিকে রফিক চৌধুরী ওখান থেকে বের হবে, তখন ওখানে রিয়াজ চলে আসে। উনি এসেই, কিভাবে কি হলো? আমি ওদের বলে দিয়েছি, ওরা সেই অনুযায়ী কাজ করবে। ওদের একটা মাত্র ছেলে মিলে এরকমটা করছে। একটা ছেলে এদের 5 জনকে মেরে ফেললো? আমার তো মনে হয় ওরা যে মেয়েকে তুলে এনেছিল ওর বয়ফ্রেন্ড ওদের মেরেছে। তুমি কি করে জানলে? ওরা রাতে আমাকে কল করেছিল, বলেছিল একটা মেয়েকে ওরা উঠিয়ে এনে ফুর্তি করার জন্য। পরে ফুর্তি করার পরে ওই মেয়েকে নিয়ে কি করবে তা আমার কাছে জানতে চাইছিল। আমি তো ওদের বলে দিয়েছি কি কি করতে হবে। এরপর আর কথা হয়নি। তাহলে তো একবার ওই মেয়ের সন্ধান যদি আমরা পাই, তাহলে তো ওই ছেলের খোঁজও পাবো আমরা। কিন্তু এইগুলো পুলিশ বা মিডিয়ার কাউকে বলা যাবে না। বললে কি সমস্যা? তাহলে সবাই বুঝে যাবে সবটা আমি এর পিছনে কারণ। কিন্তু পুলিশ কি বের করতে পারবে? পারবে। কেননা এই মেয়েটির বয়ফ্রেন্ড এর রক্ত পাওয়া গিয়েছে ওইখানে। এবার ওখান থেকে একটা ব্যবস্থা করা যাবে। এই নাও 2 লাখ। যত তাড়াতাড়ি পারো ওই কেসের সাথে যে ছেলেটা জড়িয়ে আছে তার ডিটেলস আমাকে দেবে, সাথে ওই মেয়েটারও খোঁজ। আমি নিজের হাতে ওদের মারবো। ঠিক আছে, তাই হবে। রিয়াজ চলে যায়। রফিক চৌধুরী টাকাগুলো নিয়ে চলে আসে কোর্টে। আকাশ রফিক চৌধুরীর কল রেকর্ডগুলো চেক করার জন্য বলে। ওর স্যার সব কিছু রেকর্ড বের করে। আকাশ, মোটামুটি যত প্রমাণ আছে সবটা আমাদের হাতের মুঠোয় আছে। কিন্তু এখন কোনো কিছু করা যাবে না। তাহলে কখন? রফিক চৌধুরীর সাথে যে রিয়াজের লেনদেন হয় সেটার প্রমাণও লাগবে। তাহলে রফিক আর রিয়াজ দুজনকে একসাথে জেলে নিতে সুবিধা হবে। কিন্তু ওই প্রমাণ নিবে কি করে? আবিরকে এই কাজে পাঠিয়ে দিন। ওকে বলুন রফিক চৌধুরীর কেবিনে এবং ওর বাসায় যেন একটা করে ক্যামেরা রেখে দেয়। তাহলে ভিডিও রেকর্ড তো আমরা পাবোই। ঠিক আছে, আমি তাহলে বলে দেবো আবিরকে। তা তুমিও সাবধানে থাকবে। জি স্যার, থাকবো। এইদিকে আকাশের হাত ভালো না হওয়া পর্যন্ত আকাশের সেবা করতে থাকে ইরা। এইদিকে আকাশ তো বুঝতে পারছে না কিভাবে কি হচ্ছে, কেননা একদিকে এক এক রকম দৃশ্য, তাই বুঝে উঠতে পারছে না ঠিক মতো। কিছুক্ষণ পরে, কোথায় যাব আমি? আগে চলো, তারপর বুঝতে পারবে। জি চলুন। এইদিকে আকাশকে নিয়ে প্রথমে একটা পার্লারে আসে। ওই পার্লারটা তানু চালায়। ইরাকে দেখে, কি রে, তুই এখানে কেন? তোকে যে কলে সবটা বলেছি, এখন কি সবটা ভুলে গেছিস? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তাহলে ওকে তৈরি করে দে ওইভাবে। আপনি তৈরি হবেন ভালো কথা, কিন্তু আমাকে কেন নিয়ে এসেছেন? এর কারণ এখানে এখন তোমার ট্রিটমেন্ট চলবে। আমি ঠিক বুঝলাম না। তানু, ওকে আগে ঠিক কর, বাকিটা পরে ওকে বোঝাচ্ছি। 1 ঘন্টা পরে আকাশ যখন আয়নায় ওর মুখটা দেখে তখনই অবাক হয়, কেননা ওর আগের লুকটা দেখতে পায়। বাহ, আমি এত কালো ছিলাম আর এখন কত ফর্সা বানিয়ে দিয়েছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এত ফর্সা। আরও অনেক কিছু বাকি আছে, চলো আমার সাথে। এরপর আকাশকে নিয়ে শপিং মলে আসে। ওখানে এসে কালো প্যান্ট, শার্ট আর জ্যাকেট পরতে বলে, সাথে শু পরতে বলে। ওইগুলো পরে যখন বের হয় তখন ইরা মোটেও অবাক হয়নি। কেন হয়নি একটু পরেই জানতে পারবেন। ওখান থেকে ওরা রেস্টুরেন্টে আসে, তাও একটা আলাদা কেবিন নেয়। দেখো তো একে চিনতে পারো কিনা। একে তো আমারই মতো দেখতে লাগছে। কে এই ছেলেটা? তোমার মতো না, এটা তুমি, আরও আমার বয়ফ্রেন্ড। আর তুমি আর এই ছেলে যে একই ব্যক্তি তা আমি অনেক আগে থেকেই জানি। কিন্তু কিভাবে? তোমার ঠোঁটে একটা তিল, কানেও একটা তিল আছে,
এই দুটো জিনিস তো লুকিয়ে রাখতে পারবে না। আমি অনেক আগে থেকেই জানি তুমি আরও একই ব্যক্তি। তাহলে এতগুলো দিন ধরে বলনি কেন? তুমি এই বাড়িতে কেন আসলে এটা আমার অজানা, সেজন্য আমি যে তোমাকে চিনতে পেরেছি সেটা আর বলিনি। আর আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য এসেছো এখানে, সেটা আমি ভেবেছি। এবার তুমি বলো আমাদের বাড়িতে তুমি কেন আসলে? আগে বলো, সত্যিটা জানার পরে আমাকে ভুল বুঝবে না। কিছুই বলবো না, তুমি শুধু বলো আমাদের বাসায় আসার কারণ কি ছিল। কারণ একটাই, তোমার বাবার জন্য। আমার বাবার জন্য কেন? তোমার বাবা যেভাবে দুর্নীতি করেছে তা প্রকাশ করার জন্য আমার এখানে আসা। কিন্তু তুমি কি, তোমারই বা কেন আসতে হলো? আমি কে তা তোমাকে পরে বলবো। এখন শুধু এতটুকু জেনে রাখো, তোমার বাবা আর বেশি দিন থাকতে পারবে না বাইরে। অনেক তাড়াতাড়ি ওনাকে জেলে যেতে হবে। কি বলো, জেলে কেন যাবে? তুমি কি ভুলে গেছো তোমার বাবা কি কি করেছে? না ভুলিনি, কিন্তু তাও বাবা কি করেছে? তোমার বাবা টাকার বিনিময়ে অনেককে সাজা দিয়েছে, আবার অনেককে ছেড়ে দিয়েছে। এক কথায় টাকার উপরে তোমার বাবা সবটা করতো। বুঝতে পেরেছি, কিন্তু বাবাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তা আমি চোখে দেখবো কি করে? চিন্তা করো না, তোমাকে দেখতে হবে না। তবে একটা কথা। কি কথা বলো? তোমাকে আমি ভালোবাসি অনেক আগে থেকেই, যখন তোমাকে দেখেছি। তবে ভেবেছিলাম তোমার বাবাকে যেদিনই নিয়ে যাব সেদিনই বলবো। কিন্তু আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি ভেবেছো? আমি ভেবেছি তুমি আমাকে ভার্সিটিতে দেখার পরে আমাকে পটানোর জন্য আমার বাসায় কাজ করতে এসেছো। এটা তখনই বুঝতে পেরেছি যখন তোমার হেলমেট খুলে তোমার মুখটা দেখতে পাই। তার মানে সবই তোমার প্ল্যান ছিল? তবে আমি তোমাকে বলিনি, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু বাবার এমন অবস্থা দেখে আর বলিনি। সেজন্য তোমাকে আমি এখানে এনেছি, যেন তুমি চাকরি ছেড়ে দিয়ে তোমার আগের রূপে ফিরে আসো। আগের রূপে বলতে? আগের রূপে বলতে ভার্সিটিতে যেভাবে আসো। দেখো, বাবা যদি বুঝতে পারে তুমি আমাদের বাসায় কাজ করতে, তাহলে তো কখনো তোমাকে মেনে নিবে না। আমার দুই জায়গায় দু রকম রূপ, তোমার বাবা তো বুঝতেই পারবে না। তারপরেও তুমি বাসায় থাকলে আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সারাক্ষণ ইচ্ছে হবে তোমার কাছাকাছি আসার। দেখো, আমার আর অল্প কিছু কাজ আছে, ওই কাজটা হয়ে গেলে তোমার বাবাকে নিয়ে যাব। আমার যে খারাপ লাগতেছে অনেক। খারাপ কেন লাগবে? খারাপ লাগবে এই জন্য, কেননা বাবাকে আমার সামনে তুমি নিয়ে যাবে, এটা দেখে নিজেকে সান্ত্বনা দেব কি করে? চিন্তা করো না, তোমার সামনে তোমার বাবাকে আমি নেব না। সে যাই হোক, আমার তো খারাপ লাগবেই। আচ্ছা চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। তবে এতটুকু বলবো, তোমার বাবার শাস্তি যত কমানো যায় আমি চেষ্টা করব। ঠিক আছে, তাই করিও। এই বলে আকাশকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে থাকে। এতে আরে রেস্টুরেন্টে কেউ কান্না করে নাকি? কি করব বলো, ভালো লাগছে না। আকাশ ওকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পরে ওরা আলাদা আলাদাভাবে চলে আসে বাসায়। বাসায় আসার পরে আকাশ, আমার রুমে আসো তো। ইরা তোর কেন যাবে? মেঝে পরিষ্কার করবা। ও আচ্ছা, মেঝে পরিষ্কার হয়ে গেলে ওকে নিচে পাঠিয়ে দিস, ওকে বাজারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আম্মু। এই বলে আকাশ একটা বালতি পানি নিয়ে ইরার রুমে আসে। রুমে এসে ফ্লোর পরিষ্কার করতে যাবে, তখনই তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি করলাম? তুমি তো বললে মেঝে পরিষ্কার করতে। আরে বোকা, ওটা তো ছিল তোমাকে রুমে আনার প্ল্যান। আম্মুকে তো বলে শুধু বাহানা দিলাম। তার মানে আমাকে এখানে এনে তুমি ওইগুলো করবে? আরে কিছুই করতে আনিনি, এনেছি কিছুক্ষণ সময় কাটাবো দুজনে। ঠিক আছে। 30 মিনিট পার হয়ে যাওয়ার পরে আকাশ বের হতে যাবে, তখন আবার কোথায় যাচ্ছ? আমার শাশুড়ি আম্মা যে বলেছে তোমাকে সময় দেওয়ার পরে বাজারে যেতে হবে, সেটা কি ভুলে গেছো? না ভুলিনি, কিন্তু হবু বউকেও যে একটু সময় দিতে হবে, সেটা কি ভুলে যাও তুমি? আচ্ছা আমি গেলাম, নয়তো তোমার মা অন্য কিছু ভাবতে পারে। যা ভাবার উনি ভাবতে পারে, তবে আমি শিওর মা আমাকে কিছুই বলবে না। তবে তুমি সাবধানে থাকিও। সাবধানে কেন থাকতে হবে? কেননা বাবা তোমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। তুমি কি করে জানো? কেননা তুমি আসার পর থেকে বাবার সব কিছু এলোমেলো হতে থাকে, যা বাবা মাকে বলল। তুমি কি মাকে এই ব্যাপারে কিছু বলেছো?
ওনাকে সবার আগে বলেছি, উনিও শিওর হলো। তবে উনি এটা জানে না তোমার বাবা যে দুর্নীতি করে। আচ্ছা তুমি যাই করো না কেন সাবধানে থাকিও, যদি পারো আমাকে এখান থেকে তোমার কাছে নিয়ে যাও। কিন্তু তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না। আমার বাবা মা কিন্তু কেউ নেই, তার উপর আমার ছোট একটা চাকরি আর ছোট একটা ঘর আছে। কালকে তাহলে তোমার বাসায় যাব আমি। ঠিক আছে, কাল তাহলে নিয়ে যাব তোমাকে। আচ্ছা যাও তাহলে বাজারে এখন। ওখান থেকে আকাশ চলে আসে বাজারে, এসে বাজার করে নিয়ে আসে। অন্যদিকে রফিক আর রিয়াজ একসাথে বসে কথা বলতে থাকে। আপনাকে এতগুলো টাকা দিলাম, কিন্তু লাভ কি হলো? লাভ কি হলো তা তো বুঝলাম, কিন্তু একটা কথা জানতে পেরেছি। কি কথা জানতে পেরেছেন? ওই ছেলের রক্ত থেকে আমরা ডিএনএ পরীক্ষা করে অনেক কিছু জানতে পেরেছি। ডাবেসের ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি। মোটামুটি 5 দিন লাগবে। ওই 5 দিনের মধ্যেই জেনে যাব কে ছিল সে ছেলেটা। তাহলে তো ভালোই হয়। এই বলে রিয়াজ চলে যায়। অন্যদিকে এখানকার সব কিছু আবির রেকর্ড করে নেয়, কেননা আগে থেকে ক্যামেরা ছিল ওখানে। সে ভিডিও এনে স্যারের হাতে দেয়। স্যার, এখানে সবটা আছে প্রমাণ। তবে একটা কথা, 4 থেকে 5 দিনের মধ্যে রক্ত থেকে কিন্তু স্যারের সব পরিচয় জেনে যাবে। অন্যদিকে আকাশ ইরাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে বাবা যদি জেনে যায়? উনি যখন জানবে কোনো কিছু করার আগেই উনি জেলে থাকবে। খুব খারাপ লাগতেছে। উনি শত খারাপ হলেও বাবা তো হয় আমার। আচ্ছা কেঁদো না, চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা চলো। আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওর বাসায়। ইরা তো বাসা দেখে মোটামুটি অবাক হয়, কেননা বাড়িটা একতলা, তার উপর ছাদে একটা রুমও করা আছে, যেখানে আকাশ পুরো জিম রুম করে রেখেছে। এত কিছু তুমি ইউজ করো? করি তো। তা বাড়ি কি পছন্দ হয়েছে তোমার? এই বাসায় থাকতে কোনো অসুবিধা হবে না? মোটেও অসুবিধা হবে না। আমরা দুজন অনেক আরামেই কেটে যাবে। আমাদের বাচ্চারাও এখানে আরামে থাকবে। কিন্তু এত সুন্দর বাড়ি থাকতে আমার বাসায় আমার বাবাকে ধরার জন্য এইসব করতেছ? আমি ব্যাপারটা আজও বুঝতে পারছি না। তুমি ঠিক কোন জায়গায় কাজ করো বলো তো? ওটা তো সিক্রেট। তাই বলে আমাকে বলবে না? বলবো, তবে বাসর রাতে। তবে একটা কথা বলা ছিল। কি কথা? যেদিন তোমার বাবাকে ধরবো ওই দিন তোমাকে আমার সাথে যেতে হবে। কিন্তু কেন? তুমি আমার বাবাকে ধরে নিয়ে যাবে, সে দৃশ্য আমাকে দেখার জন্য বলতেছ? তোমাকে সেগুলো দেখতে হবে না। তুমি শুধু এটা তোমার বাবাকে বোঝাবে যে তোমার বাবা যে মেয়েকে মারার প্ল্যান করে দিয়েছিল সে মেয়েটা তুমিই ছিলে। এতে যদি উনি একটু অনুতপ্ত হয়, এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। ঠিক আছে, তাই হবে। তবে বাবা কিভাবে বুঝবে ওটা তুমি আর আমি ছিলাম? কেননা আমার হাত কেটে রক্ত যে ওখানে পড়েছে সেটা থেকে আমার ডিএনএ নিয়ে ডেটাবেস চেক করলে পেয়ে যাবে। কি বলো? তাহলে তো বাবা তোমাকে মেরেই ফেলবে। সেই সুযোগ ওনাকে আমি দেব না। কিন্তু কিভাবে কি করবে তুমি? তার সময় হলেই জানতে পারবে। তা এখন কি এখানেই থাকবে নাকি এবার তোমার বাসায় ফিরে যাবে? চলো বাসায় ফিরে যাই। ঠিক আছে, চলো তাহলে। ইরাকে নিয়ে বাসায় ফিরে আসে। অন্যদিকে আকাশও নিজের মতো আগের রূপে ইরাদের বাসায় ঢোকে। ওদের দুজনকে ইরার মা দেখে, ইরা, তুই ওকে নিয়ে কোথায় গিয়েছিস? আম্মু গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য ওকে আমি গ্যারেজে গাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে ভার্সিটিতে গিয়েছিলাম। আচ্ছা রুমে যা, তোর বাবাও কিছুক্ষণ পরে চলে আসবে, আর তোর সাথে কি নিয়ে যেন কথা বলবে। আমার সাথে আবার কে নিয়ে কথা বলবে? তা আমি জানি না, তোর বাবা আসলে ওনার মুখ থেকেই জেনে নিস। ঠিক আছে আম্মু। কিছুক্ষণ পরে ইরার বাবা ফিরে আসে। উড়ি এসে ইরার খোঁজ নেয়। ইরা কোথায় তুই? এই তো বাবা, আমি এখানে। কি হয়েছে বলো? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি তোর জন্য ছেলে দেখা শুরু করব। হঠাৎ আমার জন্য ছেলে দেখবে? কিভাবে কি করলে? তুই তো বড় হয়েছিস, তোর বিয়ে তো দিতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ আমার বিয়ের পিছনে পড়লে যে? তোর বিয়ে তো দিতেই হবে, তাছাড়া আমি আর 2 বছর জজ আছি, এর ভিতরে তোর বিয়ে দিব। তাছাড়া আমি 2 মাসের ভিতরেই আমি তোকে বিয়ে দিয়ে দিব। 2 মাসের ভেতরে? হ্যাঁ, 2 মাসের ভিতরে। তবে তোর জন্য পছন্দ নেই তো? না বাবা। ঠিক আছে, আমি তাহলে ছেলে দেখা শুরু করি।
তাই করো। আচ্ছা আমি রুমে গেলাম। রফিক চৌধুরী রুমে চলে যায়। অন্যদিকে ইরা আকাশের রুমে এসে সবটা বলতে থাকে। সবটা শুনে তুমি ওনার কথায় রাজি হয়ে গেলে? তুমি তো বলেছো 2-3 দিনের ভেতরে তুমি ব্যবস্থা করে ফেলবে। তাহলে বাবা তো আমার বিয়ে দিতে পারবে না। তাছাড়া তোমার কথা যদি এখন বাবাকে বলতাম, উল্টে তোমাকে বাসা থেকে বের করে দিবে। বাহ, তোমার মাথায় দেখি দিন দিন বুদ্ধি বাড়ছে। হাজব্যান্ড যদি বুদ্ধিমান হয় তাহলে স্ত্রী হিসেবে আমাকেও তো বুদ্ধিমতী হতে হবে। আচ্ছা এখন যাও তাহলে। আচ্ছা গেলাম আমি। এদিকে আকাশ আবিরকে কল দেয়। কল দিয়ে কিছু কথা বলে। আবির সবটা শুনে জি স্যার, তাই হবে। আচ্ছা আমি এখনই যাচ্ছি। ওখান থেকে আবির পুলিশ স্টেশন আসে। ওখানে এসে আকাশের রক্তের যে ডিএনএ পেয়েছে তার অনুসন্ধান নেওয়ার জন্য এসেছে। তা স্যার আপনাদের কাজ কতদূর? ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা যান তাহলে। এখন হয়তো আপনারা ভাবছেন পুলিশ আবিরকে কেন সবটা বলল। আসলে আবির রিপোর্টার হয়ে এখানে তথ্য জানার জন্য আসে, সেজন্য অফিসার বলতে বাধ্য হয়। এখন তাহলে বুঝলেন তো সবটা। কিছুক্ষণ পরে আবির আকাশকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ঠিক আছে আবির, তুমি ওই দিন কোর্টেই থাকবে, সাথে আমাদের লোক নিয়ে রাখবে। জজের রিপোর্ট দেখার পরেই ওনাকে গ্রেপ্তার করব। কিন্তু উনি যদি রিপোর্ট দেখে আপনার উপরে অ্যাকশন নেয় তখন? কথাটা তো চিন্তার বিষয়। তাহলে আর কি করা যায়? আচ্ছা আমি সেটা বুঝে নেব, তবে তোমরা জজের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে আমার হাতে দিয়ে দেবে কাল। তোমরা আমার কথা মতো 15 জনের মতো থাকবে, তাও সবাই ছদ্মবেশে। তারপর আমার কথা মতো কাজ করবে। এর মধ্যে তোমরা 3-4 জন রিপোর্টার হয়ে থাকবে, কেননা উনি রিপোর্ট দেখার পরে সবার সামনে আসবে। কিন্তু রিয়াজ কি করব? রিয়াজও ওখানে থাকবে, যা আমি জানি। সেজন্য দুজনকে একসাথেই ধরবো। ঠিক আছে। পরের দিন আবির আর বাকিরা বেরিয়ে পড়ে। আব্বু, আমিও তোমার সাথে যাব। তুই হঠাৎ আমার সাথে যাবি? কিছু কি হয়েছে? না আব্বু, আমি এমনিতে যাব তোমার সাথে। ঠিক আছে চল তাহলে। অন্যদিকে রফিক চৌধুরী বের হবে তখনই ইরাও যায় ওর বাবার সাথে। এদিকে রফিক চৌধুরী অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আকাশও কোর্টে চলে আসে। অন্যদিকে কেবিনে রফিক চৌধুরী, রিয়াজ আর ইরা বসে আছে। কিছুক্ষণ পরে পুলিশ অফিসার আসে ওখানে। স্যার এই নিন রিপোর্ট। দাও আমার কাছে। তা ভিতরে খুলে কি দেখছো? না স্যার, এই রিপোর্ট আপনি মিডিয়ার সামনে খুলবেন। ঠিক আছে তুমি তাহলে যাও। জি স্যার। অফিসার চলে যায়। এদিকে ইরা ওর বাবাকে বলে, বাবা রিপোর্টটা খুলে দেখো। এটা তো মিডিয়ার সামনে খুলবো। তুমি এখন খুলে দেখো, তাছাড়া ওরা তো বুঝবে না তুমি যে আগে খুলে দেখেছো। ওর মেয়ে কিন্তু ঠিকই বলেছে। রফিক চৌধুরী খামের ভিতর থেকে রিপোর্ট খুলে দেখে। ওখানে আকাশের নাম আর ছবি দেখে রফিক চৌধুরী অবাক হয়। কি হয়েছে বাবা? এটা তো আমাদের বাসার কাজ করে আকাশ। এই ছেলে কিভাবে তোর বাসায় কাজ করবে? ও তো... তুই কি ওকে চিনিস? চিনি, অনেক ভালো করে চিনি। কিন্তু কিভাবে? ইরা, এই ছেলে তোর কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তো? ও আমার ক্ষতি না করলেও তুমি যে আমার ক্ষতি করেছো অনেক। আমি কি ক্ষতি করেছি? এরা আমাকে ওই রাতে তুলে নিয়ে গিয়েছিল। আমি তোমার কথা ওদের বলি, কিন্তু উল্টে ওরা হাসতে থাকে তোমার নাম শুনে। তোমাকে কলও করে তুমি ওদেরকে কি বলেছো তা কি মনে আছে তোমার? তখনই রফিক চৌধুরী মনে করতে থাকে ওই রাতের কথাগুলো। ওনার সবটা মনে পড়তেই, তার মানে ওরা তোকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ, আর আকাশ আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু তুই আমাকে কেন তোর মোবাইল থেকে কল করলি না? কোন মুখে তোমাকে পরিচয় দেব বলো? আমার জায়গায় অন্য মেয়ে থাকলে তো তুমি সেটাই করতে, আর নিজের মেয়ে বলে তুমি এরকম করলে। তাছাড়া তোমার পরে আমি আকাশকে কল করি, আর ও এসে আমাকে ওদের হাত থেকে বাঁচায়। তাছাড়া আকাশ অনেকবার বলেছিল তোমার সম্পর্কে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু ওই ঘটনার পরে আমাকে সবটা বিশ্বাস করতে হয়েছে। কিন্তু কিভাবে ওদের সাথে এটা ফিরে উঠেছে? তাছাড়া ইরা, তুই আমাকে এতগুলো দিন ধরে কেন বলিসনি এইগুলো? এর কারণ এই ছেলে হচ্ছে... বাকি কিছু বলার আগে ওখানে আকাশ চলে আসে, সাথে আবির আর সাথে আরো কিছু লোক। ওদের দেখে রফিক আর রিয়াজ অবাক হয়। এরা তুমি তাহলে বাসায় যাও, তবে তোমার না, আমার বাসায় যাবে তোমার মাকে নিয়ে। তোমার বাসা কেন?
তোমার বাবার এটা জানাজানি হওয়ার পরে অনেকে তোমার বাড়ির ওপর হামলা করবে, সেজন্য ওনাকে নিয়ে আমার বাসায় চলে যাও। আবির, তুমি ওদের সাপোর্ট দিয়ে আমার বাসায় দিয়ে আসবে, কারো যেন কোনো ক্ষতি না হয়। ইরা, তুমি আবিরের সাথে যাও। ম্যাম চলুন আমার সাথে। আমার মেয়ে কেন তোর বাড়িতে যাবে? আর তোকে সাহস কে দিল? কারণ আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, সেজন্য ওর বাসায় আমি যেতেই পারি। ওকে আমি এক্ষুনি গ্রেপ্তার করছি। আপনি তো পারবেন না, এটা তুমি যাও, কেননা এর পরের দৃশ্য তুমি সহ্য করতে পারবে না মেয়ে হয়ে। ইরা ওখান থেকে চলে যায়। আবির ইরাদের বাসায় যেতে থাকে। অন্যদিকে আকাশ এবার ওই রিপোর্টটা ওর হাতে নেয় আর ছিঁড়ে ফেলে, সাথে রফিক চৌধুরী হাতে একটা রিপোর্ট ধরিয়ে দেয়। কি এটা? আর এত সাহস ফেলে কি করে? আরে খুলেই দেখুন। আমি তাহলে যাই এখন। কোথাও যাওয়া হচ্ছে না আপনার একা একা, যাবেন দুজনে একসাথে জেলে। কি এটা? আর এত সাহস ফেলে কি করে? আগেই বলেছি একটু আস্তে কথা বলেন, নয়তো হার্টের সমস্যা হবে। যে কাগজটা আপনার হাতে দিয়েছি সেটা একবার খুলে দেখুন, তাহলে সবটা বুঝতে পারবেন। কি আছে এই কাগজে? নিজেই খুলে দেখেন। রফিক চৌধুরী কাগজ খুলতে অবাক হয়ে যায়, কেননা এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট, তাও ওনার নামে। আমাকে যে গ্রেপ্তার করবে, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়া যে অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা বের করিনি তা নিজেও জানেন। কিন্তু কিভাবে কি করলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনাকে কিছু বুঝতে হবে না অফিসার। অফিসার। জি স্যার বলুন। এদের দুজনকে নিয়ে যাও থানায়। জি স্যার, নিয়ে যাচ্ছি। কিন্তু তোর পরিচয় কি? ওই যে মিস্টার রিয়াজের কাছ থেকে জেনে নিবি। দুজন তো একই সাথে থাকবি, অনেক সময় পাবি দুজনে। সে সময়ের ভেতরেই আমার সম্পর্কে সবটা জানতে পারবি। নিয়ে যাই ওনাদের তাহলে। নিয়ে যাও। এরপর নিয়ে যাওয়া হলো ওনাদের। এইদিকে রিপোর্টার তো অবাক হয়, কেননা যেখানে ওনার আজকে রিপোর্ট দেওয়ার কথা সেখানে ওনাকে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ভেবে বাকিরা একটু বেশি অবাক হয়, কিন্তু কিছু করার নেই। এইদিকে ওদের জেলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আকাশ, এখন তুমি কি করবে? আমি এখন বাসায় যাব, এরা অপেক্ষা করছে আমার জন্য। ঠিক আছে, যাও তাহলে। তবে তুমি সত্যি অনেক ভালো একটা কাজ করছো। রফিক চৌধুরীর মতো একজন লোকের মুখোশ তুমি খুলে দিয়েছো। এটাই তো আমার কাজ। ঠিক আছে, যাও তাহলে, আমি এই দিকটা দেখতেছি। ঠিক আছে স্যার। ওখান থেকে বের হয়ে চলে আসতে থাকে ওর বাসার দিকে। ওখানে এসে ইরাকে দেখতে পায়। ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে আকাশকে সাথে কান্না করতে থাকে। এভাবে কান্না করাটাই স্বাভাবিক একটা ব্যাপার। একটু পরে ইরা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই ছেলেটা কে? আম্মু, ওর নাম পারভেজ হোসেন আকাশ। আমরা দুজন দুজনকে ভালোবাসি অনেক আগে থেকেই। কি বলিস এইগুলা তুই? তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল আর তুই এখন এইসব বলছিস? বাবাকে আকাশই ধরেছে। তাছাড়া তোমাকে তো বাবার সম্পর্কে এতক্ষণ ধরে সব কিছু বলেছি। বাবা কি করেছে না করেছে সবটা তোমাকে বলেছি আমি। শুধু ওর ব্যাপারে আমি তোমাকে বলিনি। তাছাড়া আমি নিজেও ওর ব্যাপারে জানি না সবটা। সবটা না জানলে তুই ওকে ভালোবাসলি কি করে? সবটা বলতে সব কিছু জানি, শুধু ও কি কাজ করে সেটা আমি জানি না। তা আকাশ, তুমি কি কাজ করো? এইদিকে আকাশ তো ওনাদের বলতে থাকে, অন্যদিকে রফিক চৌধুরী রিয়াজ কথা বলতে থাকে। তখন রিয়াজ রফিক চৌধুরীকে আকাশের পরিচয় বলে। উনি পরিচয় শুনে তো অবাক হয়ে যায়। অন্যদিকে আকাশেরও পরিচয় বলা শেষ হয়ে যায়। উনি শোনার পরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এরকম কাজ করো। তাহলে কি এখন আমার অফিসে নিয়ে এসে পরিচয় দেবো কি? না থাক, লাগবে না। আমার মেয়ে তোমাকে ভালোবাসে আর তোমাকে বিয়ে করতে চায়, এটাই আমার জন্য অনেক কিছু। আমি তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিব। 5 দিন পরে ওদের বিয়ে দেওয়া হলো। বাসর ঘরে ওরা বসে আছে। তখনই, তুমি কিন্তু আমার কাছে একজন এজেন্ট হয়েই থাকবে। কিরকম? আমি তো এখন তোমার স্বামী। তুমি আমার স্বামী, কিন্তু আমার কাছে তুমি একজন ছদ্মবেশী এজেন্ট হিসেবে থাকবে সব সময়।